কোটিপতি তার গৃহপরিচারিকার পিছু নিলেন এবং তাকে তার সন্তানদের সাথে একটি ব্রিজের নিচে দেখলেন। বড় মেয়েটি সব বলে দিল। অর্শাদ চৌধুরী ৩ সপ্তাহ ধরে এমন কিছু লক্ষ্য করছিলেন যেটার কোনো নাম তিনি দিতে পারছিলেন না। এটা কোনো বিশেষ বিষয় ছিল না, না রান্নাঘরে কোনো ভুল ছিল, না মেঝেতে কোনো দাগ ছিল, না কোনো অভিযোগ ছিল, আর না কোনো কাজে দেরি। এটা জমিলার মধ্যে কিছু একটা ছিল, এমন কিছু যা তার থেকে দূরে সরে যাচ্ছিল। ঠিক যেমন কোনো মোমবাতির আলো ধীরে ধীরে কোনো শব্দ ছাড়া কাউকে না জানিয়ে কমে যেতে থাকে যতক্ষণ না শিখাটি প্রায় নিভে যায়। হাতগুলো সবার আগে ধরা পড়ল। অর্শাদ এক সোমবার সকালে তাকে ৩ সন্তান আরিয়ান, রোহান এবং মাইরাকে নাশতা পরিবেশন করতে দেখলেন এবং রান্নাঘরের দরজাতেই থমকে দাঁড়ালেন, কারণ জমিলার হাতগুলো লাল হয়ে ফেটে গিয়েছিল। আঙুলের গিঁটের চামড়া ফেটে গিয়েছিল, যেন ঘণ্টার পর ঘণ্টা বরফ শীতল জলে ডুবিয়ে রাখা হয়েছিল। সে আগের মতোই নিখুঁতভাবে ফলের ৩টি প্লেট সাজাল। আরিয়ানের জন্য কলার টুকরো, রোহানের জন্য আপেলের কিউব এবং মাইরার জন্য বীজ ছাড়া আম। কিন্তু চামচ রাখার সময় তার হাত কাঁপছিল এবং ব্যথায় তার আঙুলগুলো তুকড়ে যাচ্ছিল। তারপর ছিল তার চোখগুলো। জমিলার চোখের নিচে সব সময় কালো দাগ থাকত, যা একজন খেটে খাওয়া মহিলার ক্ষেত্রে স্বাভাবিক। কিন্তু সকাল ৬টার সময় সেগুলো বদলে গিয়েছিল, অনেক বেশি গভীর, অনেক বেশি কালো, ঠিক এমন এক ক্ষতের রঙের মতো যা কখনো সারে না। চোখ দুটো মুখমণ্ডলের ভেতর বসে গিয়েছিল, যেন খুলিটি তার বাকি অংশ শুষে নিচ্ছিল। পোশাকের নিচে ধীর পরিবর্তনের বিষয়টি ধরা পড়ছিল না। ইউনিফর্মের নিচে সব সময় সেই একই কাপড়, একটা ধূসর ব্লাউজ আর কালো প্যান্ট, যা প্রতি সপ্তাহে তার কাছে ঢিলে মনে হতো, কারণ জমিলা সেগুলোর ভেতরে শুকিয়ে যাচ্ছিল। ঠিক যেন এমন একটি গাছ যা শরৎকালে নয় বরং অন্য কোনো ঋতুতে পাতা ঝরিয়ে দিচ্ছে। অর্শাদ কিছু বললেন না। এমন নয় যে তিনি পাত্তা দিচ্ছিলেন না, বরং তিনি জানতেন না যে কি বলতে হবে। আপনি আপনার ঘরের পরিচারিকাকে কিভাবে জিজ্ঞাসা করবেন যে তিনি ঠিক আছেন কিনা, কোন শব্দে, কোন অধিকারে? তিনি তাকে বেতন দিতেন, একটি ভালো বেতন, অথবা তার তেমনই মনে হতো। সে সময় মতো আসত এবং সময় মতো চলে যেত। ৩ বাচ্চাকে গোসল করানো আর খাওয়ানো হতো, আর ঘর থাকত পরিপাটি। আর এটাই অর্শাদের জানার প্রয়োজন ছিল, বা যা তিনি জানতে চেয়েছিলেন, বা যা তিনি নিজেকে জানার অনুমতি দিয়েছিলেন। বৃহস্পতিবার সকাল ১১টা ছিল যখন জমিলার শরীর সিদ্ধান্ত নিল যে সে আর সইতে পারছে না। সে রান্নাঘরে মায়রার জন্য দুধের বোতল তৈরি করছিল। ৩ বাচ্চার বয়সী ৪ বছর ছিল, এবং মায়রা এখনও দুপুরের ঘুমের আগে গরম দুধ খেত, কারণ সে ৩ জনের মধ্যে ১১ মিনিটের ছোট ছিল এবং জমিলা জানত যে গরম দুধ তাকে ভালো ঘুমাতে সাহায্য করে। যদিও কেউ তাকে মায়রার পছন্দের সঠিক তাপমাত্রায় দুধের বোতল তৈরি করতে বলেনি বা মনে করিয়ে দেয়নি। জমিলা চুলার সামনে দাঁড়িয়েছিল, এক হাতে দুধ নাড়ছিল, অন্য হাতে কাউন্টারের ধারটা শক্ত করে ধরে রেখেছিল, কারণ সকাল থেকেই তার পা কাঁপছিল এবং রান্নাঘরের মেঝে তার পায়ের নিচে এমনভাবে দুলছিল যেন বাড়িটি একটি জাহাজের ওপর আছে। প্রথমে দুধের বোতলটি পড়ল, তারপর হাঁটু, তারপর পুরো শরীর। জমিলার রান্নাঘরের মেঝেতে পড়ে যাওয়ার শব্দটা ছিল একদম শুকনা, কোনো বাধা ছাড়া। এমন কোনো মানুষের পড়ে যাওয়ার শব্দ যে নিজেকে বাঁচানোর ন্যূনতম শক্তিটুকুও পায় না। দুধ টাইলসের উপর ছড়িয়ে গেল, দুধের বোতলটি টেবিলের পায়ার কাছে গড়িয়ে গেল, এবং জমিলা চোখ বন্ধ করে ছাই বর্ণের মুখ আর ইউনিফর্মে ঢাকা শরীর নিয়ে মেঝেতে পড়ে রইল। তার ওজন একজন ৩১ বছর বয়সী নারীর যা হওয়া উচিত তার চেয়ে অনেক কম ছিল। আরশাদ তাকে ৪০ সেকেন্ড পরে খুঁজে পেলেন। তিনি ফোন হাতে নিয়ে এবং একটি সুপারমার্কেটের ইনভেন্টরি ফাইল বগলে চেপে নিজের অফিস ঘর থেকে আসছিলেন। যখন তিনি রান্নাঘরে ঢুকলেন এবং জমিলাকে মেঝেতে পড়ে থাকতে দেখলেন, যার চারপাশে দুধ একটি সাদা ডোবার মতো ছড়িয়েছিল, তখন তিনি সবকিছু ফেলে দিলেন। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন, তার কপাল স্পর্শ করলেন, সেটা ঠান্ডা ছিল। তার কবজিতে নাড়ি খুঁজলেন, সেটা চলছিল, তবে দুর্বল ও অনিয়মিত, এমন কিছু যা কাজ করছিল কিন্তু এখনই বন্ধ হয়ে যাওয়ার মতো। তিনি ডাক্তার জামানকে ডাকলেন এবং তাকে অবিলম্বে আসতে বললেন। জমিলাকে বসার ঘরের সোফায় তুলে নিলেন এবং তাকে তোলার সময় যা অনুভব করলেন তাতে তার বুকের ভেতরটা কেমন যেন হয়ে গেল, যা তিনি চিনতে পারলেন না। তার ওজন বলতে কিছুই ছিল না। তার ওজন ছিল ১০ বছরের কোনো শিশুর মতো, বড় মানুষের মতো নয়। ডাক্তার জামান ২০ মিনিটের মধ্যে চলে এলেন। তিনি সোফায় স্টেথোস্কোপ আর রক্তচাপ মাপার যন্ত্র দিয়ে তাকে পরীক্ষা করলেন
এবং আঙুল দিয়ে তার পাঁজরের হাড়গুলো টিপলেন, যা ইউনিফর্মের নিচে পিয়ানোর রিডের মতো ভেসে উঠছিল। তিনি রক্তের নমুনা নিলেন, তার ফাটা হাতগুলো পরীক্ষা করলেন, বুড়ো আঙুল দিয়ে তার চোখের পাতা উল্টে দেখলেন এবং ছোট টর্চ দিয়ে তার মণি পরীক্ষা করলেন। কাজ শেষ হলে তিনি উঠলেন। তিনি আরশাদকে ঘরের বাইরে আসার ইশারা করলেন এবং বারান্দায় ডাক্তারদের সেই নিচু স্বরে কথা বললেন যা তারা এমন খবর দেওয়ার সময় ব্যবহার করেন। তীব্র অপুষ্টি এবং হাইপোথার্মিয়ার শুরু। এই নারী খাবার খাচ্ছেন না আরশাদ সাহেব, আর তার হাতের অবস্থা এবং শরীরের তাপমাত্রা দেখে আমি আপনাকে গুরুত্বের সাথে জিজ্ঞাসা করছি, এই মহিলা কি রাস্তায় ঘুমান? আরশাদ অবাক হয়ে তার দিকে তাকালেন। এটা অসম্ভব ডাক্তার, আমি তাকে প্রতি মাসে পুরো বেতন দিই। ডাক্তার জামান কোনো উত্তর দিলেন না। তিনি তার স্টেথোস্কোপ ব্রিফকেসে রাখলেন, টেবিলে কিছু নির্দেশনা রেখে চলে গেলেন। আরশাদ তার গুলশানের প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে রইলেন, বসার ঘরের দিকে তাকিয়ে, যেখানে জমিলা সোফায় দুধ মাখা ইউনিফর্ম আর সেই পুরনো শালটা গায়ে দিয়ে ঘুমিয়েছিল, যে শালটা সে কখনো খুলত না। সে সেটা দিয়ে নিজের কাঁধ ঢেকে রেখেছিল, সেই একই শাল যেটা সে মে মাসের গরমেও পরত, যেন সে কিছু একটা লুকাচ্ছিল, অথবা সেই শালটি তাপমাত্রার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। ৩ বছরে প্রথমবারের মতো আরশাদ চৌধুরী নিজেকে সেই প্রশ্নটি করলেন যা তার প্রথম দিনই করা উচিত ছিল। যে নারী তার সন্তানদের দেখাশোনা করে, সে নিজে কিভাবে থাকে? আরশাদ সেই রাতে ঠিকমতো ঘুমাতে পারলেন না, না পরের রাতে, না তার পরের রাতে। ডাক্তার জামানের প্রশ্নটি তার মাথায় এক অবিরত ঘণ্টার মতো বাজতে লাগল। সে কি রাস্তায় ঘুমায়? এমনটা হতে পারে না। তিনি জমিলাকে প্রতি মাসে একটি ভালো বেতন দিতেন, একটি ঘর, খাবার আর যাতায়াতের জন্য যা যথেষ্ট। তিনি এটা জানতেন কারণ তিনি নিজে প্রতি মাসের ১ ও ১৫ তারিখে বাড়ির পেরোল ফাইলে স্বাক্ষর করতেন, সেই একই নথিতে যেখানে জমিলার পুরো নাম জমিলা বেগম এবং সেই অঙ্কটি লেখা থাকত যা কণা তাকে প্রতি মাসে নগদ অর্থে দিত, কারণ জমিলার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। কণা তাকে দিত। এই বাক্যটি শুক্রবার রাতে তার মাথায় বিদ্যুৎ চমকের মতো খেলে গেল যখন তিনি ডাইনিং রুমে একা রাতের খাবার খাচ্ছিলেন। কণা তখন তার বান্ধবীদের সাথে বাইরে খেতে গিয়েছিল এবং ৩ শিশু আগেই ঘুমিয়ে পড়েছিল। আরশাদ প্লেটের দিকে তাকিয়েছিলেন, হাতে কাঁটা চামচটা স্থির ছিল আর মাথায় সেই কথাটি ঘুরছিল। কণা তাকে টাকাটা দিত। তিনি পেরোলে সই করতেন, কিন্তু কণা তাকে টাকাটা দিত। তিনি কখনো এই লেনদেন দেখেননি, কোনোদিন উপস্থিত ছিলেন না, কখনো জমিলাকে জিজ্ঞাসা করেননি যে সে তার পাওনা পেয়েছে কিনা। কেনই বা জিজ্ঞাসা করবেন? তার স্ত্রী ঘরের দেখাশোনা করত, তার স্ত্রীর ওপর তার অগাধ ভরসা ছিল। শনিবার জমিলা সকাল ৭টায় এলো। প্রতি শনিবারের মতোই সে নাস্তা তৈরি করল, বাচ্চাদের গোসল করালো, রান্নাঘর পরিষ্কার করল এবং দুপুর ১২টায় তার কাজ শেষ হলে সে পরিচারিকাদের ঘর থেকে ইউনিফর্ম খুলে ফেলল। সেই ধূসর ব্লাউজ আর কালো প্যান্ট ছেড়ে সেই শালটি পরল যা সে কখনো খোলে না। তারপর একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। আরশাদ তাকে ২য় তলার অফিসের জানালা দিয়ে যেতে দেখলেন। তিনি ৩০ সেকেন্ড অপেক্ষা করলেন, নিজের এসইউলের চাবি নিলেন এবং তার পিছু নিলেন। জমিলা গুলশানের আবাসিক রাস্তা দিয়ে ৪ ব্লক হেঁটে মূল রাস্তায় গেল। আরশাদ তার এসইউভি নিয়ে দূর থেকে ৩টে গাড়ি পেছন থেকে তাকে অনুসরণ করছিলেন। নিজেকে একই সাথে হাস্যকর আর অপরাধী মনে হচ্ছিল। হাস্যকর কারণ তিনি ৪০ বছর বয়সী একজন মানুষ, যিনি কোনো গোয়েন্দা সিনেমার গোয়েন্দার মতো তার কাজের মেয়ের পিছু নিচ্ছেন। আর অপরাধী কারণ তাকে এটা জানার জন্য পিছু নিতে হচ্ছিল যে সে কিভাবে থাকে। এর মানে হলো ৩ বছরে তিনি কখনো সেটা জানার চেষ্টাই করেননি। জমিলা বনানী রোডে একটি বাসে উঠে পড়ল। আরশাদ তার গাড়ি নিয়ে পিছু নিলেন। বাসটি শহরের ভেতরের দিকে এগোতে লাগল। বাড্ডা, মালিবাগ, মতিঝিল পার হয়ে যত কিলোমিটার যাচ্ছিল, রাস্তা তত সরু হয়ে আসছিল। ফুটপাতগুলো আরও ভাঙাচোরা আর অন্ধকার হচ্ছিল। জমিলা কমলাপুর রেল স্টেশনের কাছের একটি স্টপেজে নেমে গেল এবং ৩ ব্লক হেঁটে অন্য একটি বাসে উঠল, যা সেই সব বস্তির দিকে যাচ্ছিল যেগুলোর কথা আরশাদ কেবল সংবাদপত্রের খবর থেকে জানতেন, যখন বন্যা হতো বা যখন কোনো লাশ পাওয়া যেত। দ্বিতীয় বাসটি তাকে কড়াইল বস্তির এক কাঁচা রাস্তায় নামিয়ে দিল। আরশাদ তার গাড়িটি ২ ব্লক দূরে পার্ক করলেন এবং পায়ে হেঁটে তার পিছু নিলেন। ধুলো মাখা ফুটপাত, গর্ত, নোংরা নর্দমার গন্ধের মধ্যে দিয়ে তিনি এগোতে লাগলেন, যা তার নাক জ্বালিয়ে দিচ্ছিল। জমিলা পেছন ফিরে না তাকিয়ে হাঁটতে লাগল। প্লাস্টিকের ব্যাগটি তার পায়ের সাথে ধাক্কা খাচ্ছিল এবং শালটি গলা পর্যন্ত জড়িয়ে রাখা ছিল। যদিও তখন দুপুর ২টো আর মে মাসের কাঠ ফাটা রোদ পিঠের উপর আগুনের মতো তাপ দিচ্ছিল। সে ১০ মিনিট, ১৫ মিনিট,
20 মিনিট হাঁটল যতক্ষণ না রাস্তাটি একটি কংক্রিটের ব্রিজের ওপর গিয়ে শেষ হল, যা একটি কালো পচা পানির খালের ওপর তৈরি হয়েছিল। শহর যা কিছু ফেলে দেয় আর ভুলে যায়, এটি ছিল সেই সব কিছুর দুর্গন্ধের কেন্দ্র। জমিলা ব্রিজটি পার হল না। সে কিনারায় এসে থামল, চারপাশে একবার দেখে নিয়ে ব্রিজের নিচে একটি কাঁচা পথ দিয়ে নেমে গেল। আরশাদ 10 মিটার দূরে একটি কংক্রিটের পিলারের আড়ালে দাঁড়িয়ে যা দেখলেন তা গত 3 বছরের প্রতিটা সকালকে বোঝার ধরনটাই বদলে দিল। ব্রিজের নিচে কার্ডবোর্ডের কতগুলো টুকরো বিছিয়ে মেঝে বানানোর চেষ্টা করা হয়েছিল। সেখানে 3টি শিশু ছিল। সবচেয়ে বড় মেয়েটির বয়স প্রায় 7 বছর, যার চুল শক্ত করে বেনুনি করা এবং গায়ে একটি পরিষ্কার ব্লাউজ যা তার শরীরের চেয়ে কিছুটা বড় ছিল। সে একটি উল্টানো বালতির উপর বসে একটি ছোট ছেলের চুলে চিরুনি করে দিচ্ছিল, যে চিরুনির 3টে দাঁত ভাঙা ছিল। ছেলেটির বয়স 5 কি 6 হবে। সে ব্রিজের দেয়ালে হেলান দিয়ে বসে তার কোলের ওপর একটি খোলা খাতা আর একটি ছোট পেন্সিল দিয়ে কিছু একটা লিখছিল। তার মনোযোগ এমন ছিল যেন সে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছে। আর এক কোণায় খবরের কাগজ দিয়ে ঢাকা একটি কার্ডবোর্ডের বাক্সের ভেতর একটি শিশু ঘুমিয়েছিল। শিশুটি একটি শাল দিয়ে ঢাকা ছিল। সেই শাল, আরশাদ সেটির মানে বোঝার আগেই সেটি চিনে ফেললেন। এটি সেই একই শাল যা জমিলা প্রতিদিন প্রাসাদে পড়ে থাকত। সেই একই শাল যা সে কখনো খুলত না। বাড়ির সকল কর্মচারী যেটাকে একটি নির্দোষ অদ্ভুত অভ্যাস বলে মনে করত। জমিলা আর তার শাল। মে মাসের গরমেও সে সেটা খুলত না। যে শালটি দিনের বেলা জমিলার কাঁধ ঢেকে রাখত যখন সে মেঝে পরিষ্কার করত আর বাচ্চাদের গোসল করাত, সেই একই শাল রাতে একটি শিশুর শরীর ঢেকে রাখত, যা ব্রিজের নিচে এক কার্ডবোর্ডের বাক্সে ঘুমাত। বাচ্চারা জমিলাকে দেখতে পেল এবং তার দিকে দৌড়ে এলো। বড় 2 বাচ্চা মেয়েটি চিরুনি ছেড়ে দিল আর ছেলেটি খাতা বন্ধ করে দিল। তারা এমনভাবে দৌড়ে এলো যেন তারা ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছিল এবং যখন পছন্দের মানুষকে দেখে তখন আর নিজেদের ধরে রাখতে পারে না। জমিলা নিচু হয়ে দুজনকে একসাথে জড়িয়ে ধরল। একটি শক্ত ক্ষুধার্ত আলিঙ্গন, এমন কারো আলিঙ্গন যে 12 ঘন্টা ধরে তার সবচেয়ে প্রিয় মানুষগুলোকে দেখেনি এবং প্রতিবার যখন তাদের ছেড়ে যায় তখন জানে না যে ফিরে এসে তাদের সবকিছু ঠিকঠাক পাবে কিনা। মেয়েটি প্রথমে সরে এলো। সে এক কোণে গিয়ে একটি বালতি থেকে মগে করে জল নিয়ে এলো। মা, আমরা তোমার জন্য সকালের রুটিগুলো বাঁচিয়ে রেখেছি, ওগুলো নীল ব্যাগে আছে। জমিলা জল খেল, মেয়েটির চুলে হাত বুলিয়ে দিল এবং তারপর সেই প্লাস্টিক ব্যাগটি খুলল যা সে প্রাসাদ থেকে নিয়ে এসেছিল। সেখান থেকে খাবারের একটি ওয়ান টাইম বক্স বের করল। আরশাদ সেটা চিনতে পারলেন। এটি সেই একই দুপুরের খাবার যা জমিলা প্রতিদিন নিজের হাতে প্রাসাদের রান্নাঘরে তৈরি করত। সেই প্লেট যা সে দুপুরে আরশাদের সন্তানদের পরিবেশন করত। সে নিজে খেত না, সেটা ব্যাগে ভরে এখানে নিয়ে আসত। জমিলা বক্সটি খুলল, একটি চামচ বের করে প্রথমে খাতা নিয়ে বসা ছেলেটিকে খাওয়াতে শুরু করল, তারপর মেয়েটিকে। এক এক চামচ করে এমন নিখুঁতভাবে খাবারটা ভাগ করছিল যেন সে জানত কার কতটা প্রয়োজন। সে নিজে এক লোকমাও মুখে নিল না। সে সেই রুটিগুলো ছিঁড়ে নিল যা মেয়েটি সকালের নাস্তা থেকে বাঁচিয়ে রেখেছিল, শক্ত আর ঠান্ডা রুটি। সেগুলো ঝোলে ভিজিয়ে নরম করে বাচ্চাদের দিল। যখন বড় 2 বাচ্চার খাওয়া শেষ হলো, জমিলা সেই বাক্সের কাছে গেল। শিশুটিকে খুব সাবধানে কোলে তুলে নিল এবং চামচ দিয়ে তাকে ঝোলের বাকি অংশটুকু খাওয়াতে লাগল। শিশুটি আধা ঘুমে চোখ বন্ধ করেই মুখ খুলছিল আর খাবার নিচ্ছিল। আরশাদ পিলারের পেছনে হাত রেখে দাঁড়িয়েছিলেন এবং তার চোয়াল এতটাই চেপেছিল যে দাঁত ব্যথা করছিল। তিনি যা দেখছিলেন তা কেবল দারিদ্র্যের দৃশ্য ছিল না, তা ছিল বেঁচে থাকার একটি সুসংগঠিত পদ্ধতি। বাঁচানো রুটি, বালতিতে জল, ক্রমানুসারে খাবার ভাগ করা, সব শেষে শিশুটি। একটি পদ্ধতি যা জমিলা তৈরি করেছিল তার 3 সন্তানকে ব্রিজের নিচে বাঁচিয়ে রাখার জন্য, যখন সে প্রতিদিন 12 ঘন্টা একটি প্রাসাদে কাজ করত যেখানে সব কিছুর অতিরিক্ত প্রাচুর্য ছিল। তারপর আরশাদ সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করলেন যা তাকে ক্ষুধা আর কার্ডবোর্ডের বাক্সের চেয়েও বেশি কষ্ট দিচ্ছিল। তিনি বাচ্চাদের জামা কাপড় দেখলেন, পরিষ্কার, নতুন নয়, সুন্দর নয়, কিন্তু পরিষ্কার। মেয়েটির ব্লাউজের কনুইতে হাতে সেলাই করা তালি দেওয়া ছিল। ছেলেটির প্যান্টের হাঁটুতে সেলাই করা ছিল। কেউ এই কাপড়গুলো ধুয়ে দিত, কেউ শুকাতে দিত, কেউ ভাঁজ করে রাখত, কেউ এই 3 বাচ্চার মর্যাদা বজায় রাখত,
যাতে তারা রাস্তায় থেকেও যেন কোনো ঘরের মতো থাকে। তিনি কোণার দিকে তাকালেন। সেখানে বই ভর্তি একটি ব্যাগ ছিল, ছেঁড়া খোড়া কিন্তু গুছিয়ে রাখা। একটি পেন্সিল বক্স খোলা ছিল, যাতে 3টে ছোট পেন্সিল আর একটি শার্পনার ছিল। কার্ডবোর্ডগুলোকে আর্দ্রতা থেকে বাঁচাতে সেগুলোর ওপর একটি স্বচ্ছ প্লাস্টিক বিছিয়ে রাখা হয়েছিল। একটি ঢাকনা দেওয়া কৌটা ছিল, যাতে হয়তো রুটি রাখা হতো, যাতে ইঁদুরে না খায়। জমিলা নিজের সন্তানদের সেই খাবার খাওয়াতো যা সে নিজে খেত না। তাদের ঘুমানোর জন্য নিজের শালটা দিয়ে দিত। এমন এক জায়গায় বসে তাদের জামাকাপড় ধুইয়ে দিত যা আরশাদ কল্পনাও করতে পারেন না। সে ব্রিজের নিচে থেকেও একটি ঘর বজায় রাখছিল, যেখানে আদতে কোনো ঘরই ছিল না। আর সে প্রতিদিন সকাল 7টায় ইস্ত্রি করা ইউনিফর্ম আর সলজ্জ হাসি নিয়ে গুলশানের সেই প্রাসাদে আসত, সেই ফাটা হাতগুলো নিয়ে যা ঠান্ডায় কাপড় ধোয়ার কারণে হয়েছিল। আর কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি যে সে কোথা থেকে আসে বা কোথায় যায়। আরশাদ পিলারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে এমন কিছু অনুভব করলেন যার কোনো নাম ছিল না। 3 বছরের সেই নীরবতার লজ্জা আজ যেন 1000 গুণ হয়ে তাকে বিঁধছিল। তিনি চোখ খুললেন, মুখ মুছলেন, এবং যখন তিনি সামনে এগোতে চাইলেন তখন সেই ছোট মেয়েটি তাকে দেখে ফেলল। সে তাকে পিলারের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখল, এমন পোশাকে যা এই বস্তির সাথে মেলে না, এবং এমন চেহারায় যা এই জগতের নয়। মেয়েটির চোখগুলো ছিল গভীর আর গম্ভীর, 7 বছর বয়সের তুলনায় অনেক বেশি পরিণত। সে আরশাদের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন বিপদের সংকেত পাওয়ার আগেই সে বিপদ চিনে নিয়েছে। মেয়েটি উঠে দাঁড়াল, তার ভাইদের সামনে গিয়ে আগলে দাঁড়াল, এবং আরশাদের দিকে এক পলক না তাকিয়ে রইল। সে এমন এক ভঙ্গিতে দাঁড়িয়েছিল যা বলে দিচ্ছিল যে অপরিচিত মানুষ যারা এই ব্রিজের কাছে আসে তারা কখনো ভালো কিছু নিয়ে আসে না। জমিলা 3 সেকেন্ড পর তাকে দেখল। সে তখন তার কোলের শিশুটিকে ঝোলের শেষ চামচটুকু খাওয়াচ্ছিল। সে যখন তার মেয়ের শরীরের পরিবর্তন আর উত্তেজনা অনুভব করল, তখন সে মাথা তুলে তাকাল। যখন সে আরশাদ চৌধুরীকে পিলারের পেছনে নিজের ইস্ত্রি করা শার্ট আর দামি জুতো নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল, তখন জমিলার মুখ থেকে রক্ত যেন শুকিয়ে গেল। সে কার্ডবোর্ড থেকে উঠে দাঁড়াল। শিশুটি তার বুকেই ছিল। স্যার, জমিলা বলল, এবং শব্দটা ভেঙে বেরুল, তীব্র এক ভয় থেকে, এমন একজনের ভয় যে তার শেষ আশ্রয়টুকুও হারিয়ে ফেলেছে। স্যার, দয়া করে আমার চাকরিটা কেড়ে নেবেন না। আমি জানি আমার আপনাকে বলা উচিত ছিল। আমি জানি আমার বলা উচিত ছিল যে আমার সন্তান আছে আর আমরা এখানে থাকি। তার গলা ধরে এলো, চোখের জল গড়িয়ে পড়ল। আপনি যদি জানেন আমি এভাবে থাকি, তবে আপনি ভাববেন আমি একজন খারাপ মা। আপনি ভাববেন আমি আপনার বাচ্চাদের দেখাশোনা করতে পারবো না, কিন্তু আমি পারি স্যার। এই চাকরিটাই আমার সব। যদি আপনি এটা কেড়ে নেন, আমাদের আর কিছুই থাকবে না, কিছুই না। আরশাদ কোনো উত্তর দিলেন না। তিনি দিতে পারছিলেন না। তার চোয়াল শক্ত হয়ে আটকে ছিল, এবং তার দৃষ্টি জমিলার সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটির উপর নিবদ্ধ ছিল। পুতুল, সেই ছোট মেয়েটি আরশাদ আর তার ভাইদের মাঝখানে দাঁড়িয়েছিল, তার খালি পা ভেজা মাটিতে আর হাতগুলো দুপাশে ছড়ানো। 7 বছরের শিশুর মতো নয়, বরং এমন কারোর মতো যে শিখে নিয়েছে যে বিপদের সময় প্রিয়জনদের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে হয়। তার পেছনে ইমন খাতা বুকে চেপে বড় বড় চোখে তাকিয়েছিল, আর তার পেছনে সেই কার্ডবোর্ডের বাক্সে সেই শালটি কুঁকড়ে পড়েছিল। মেয়েটি তার দিকে সরাসরি তাকালো, তার কণ্ঠস্বর ছিল দৃঢ়। আপনি যদি আমার মায়ের ওপর চিৎকার করতে চান, তবে আমার ওপর করুন, পুতুল বলল। আরশাদ পলক ফেললেন। এই বাক্যটি তাকে এমন এক জোরে ধাক্কা দিল যা তিনি আশা করেননি। শব্দের কারণে নয়, বরং যেভাবে সে কথাটি বলেছিল, বিনা দ্বিধায়, কোনো কম্পন ছাড়া। সে আপনার জন্য সারা দিন কাজ করে, পুতুল বলতে থাকল, নিজের জায়গা থেকে এক চুল না নড়ে। সে সকাল 6টায় বেরিয়ে যায় যখন অন্ধকার থাকে, আর রাত 7টায় ফিরে আসে যখন আবার অন্ধকার হয়ে যায়। সে আমাদের তার খাবার দিয়ে দেয়, আমাদের তার কম্বল দিয়ে দেয়। মেয়েটি পেছনে না তাকিয়েই সেই শালের দিকে ইশারা করল, কারণ পেছনে তাকানো মানে আরশাদের উপর থেকে নজর সরানো, আর সে সেটা করতে চায় না। সে ঘুমায় না। আমি রাতে তার শব্দ শুনতে পাই। সে তখনই ঘুমায় যখন আমরা ঘুমিয়ে পড়ি, আর আমাদের জাগার আগে উঠে যায়। সে কার্ডবোর্ডের ওপর কিছু ছাড়াই ঘুমাত, কারণ তার কাছে যা কিছু ছিল সে আমাদের দিয়ে দিত। জামিলা ধ্রুবকে কোলে নিয়ে এক পা এগিয়ে এলো। পুতুল, চুপ করো মা, সাহেবের সাথে এভাবে কথা বলো না। না মা, পুতুল না তাকিয়েই বলল, তুমি সবসময় আমাকে চুপ থাকতে
কিছু না বলতে, সহ্য করতে বলো, কিন্তু আমি চুপ থাকব না। মেয়েটি আবার আরশাদের দিকে তাকালো। চোখের জল গড়িয়ে পড়ছিল, কিন্তু তার কণ্ঠস্বর কাঁপছিল না। যেন চোখের জল আর আওয়াজ দুটি আলাদা জিনিস, যা একে অপরকে প্রভাবিত না করে একসাথে কাজ করতে পারছিল। আমার মা খারাপ নয় সাহেব, খারাপ সেই লোকেরা যারা তাকে গত বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমার মা প্রতি মাসে তার ভাড়া দিয়ে দিত, সে কোনোদিন কিছু বাকি রাখেনি। কিন্তু 3 মাস আগে তার কাছে টাকা কম পড়ে গেল, আর বাড়ির মালিক আমাদের বের করে দিল। আমাদের আর আমার ভাইদের বাচ্চাসহ বাইরে বের করে দিল। আর আমার মা অন্য ঘর খুঁজেছিল, কিন্তু সে পায়নি, কারণ তার টাকা কমে গিয়েছিল সাহেব। তার টাকা 1 মাস থেকে অন্য মাসে কমে গিয়েছিল, আর সে জানত না কেন। আরশাদ তার বুকের ভেতর কিছু একটা নড়াচড়া অনুভব করলেন, একটি ঠান্ডা ভারী অনুভূতি, যেন নদীর তলদেশে কোনো পাথর সরে যাচ্ছে। তোমার বলার মানে কি যে তার টাকা কমে গিয়েছিল? পুতুল ভেজা চোখে কিন্তু দৃঢ়ভাবে তার দিকে তাকালো। আমার মা 12,000 টাকা আয় করত, আমি জানি, কারণ সে আমাকে টাকা গুনতে শিখিয়েছে। সে বলে যে নারীদের সব সময় জানা উচিত তাদের কত টাকা দেওয়া হচ্ছে, যাতে কেউ তাদের ঠকাতে না পারে। 3 মাস আগে সে 6,000 করে পেতে শুরু করল, রাতারাতি অর্ধেক। আরশাদের বুকের ভেতরটা আরও ঠান্ডা আর ভারী হয়ে গেল। এমন কিছু যা কেবল ঠান্ডা ছিল না, বরং এমন এক আশঙ্কার ছায়া যা তিনি এখন দেখতে চাচ্ছিলেন না। তোমার মা কি তোমাকে বলেছিল তার বেতন কেন কমানো হয়েছিল? আমার মা ওসব নিয়ে কথা বলে না, পুতুল বলল। আমার মা এমন কোনো কথা নিয়ে আলোচনা করে না যাতে তাকে আমাদের সামনে কাঁদতে হয়। কিন্তু আমি তাকে একদিন রাতে তার খালার সাথে ফোনে কথা বলতে শুনেছিলাম। সে বলেছিল যে বাড়ির মালকিন তাকে বলেছে যে এখন থেকে তাকে কম টাকা দেওয়া হবে। আর যখন আমার মা জিজ্ঞাসা করল কেন, তখন মালকিন বলল যে যদি সে অভিযোগ করে তবে সে তাকে চাকরি থেকে বের করে দেবে, আর সাহেবকে বলবে যে সে চোর ছিল। আরশাদ চোখ বন্ধ করে নিলেন। তিনি এতটাই জোরে চোখ বন্ধ করলেন যেন এক মুহূর্তের অন্ধকারের প্রয়োজন ছিল, যাতে তিনি এমন কিছু অনুভব করতে পারেন যা একই সাথে উজ্জ্বল আর ভয়ানক ছিল। কণা, বাড়ির মালকিন কণা ছিল তার স্ত্রী, সেই নারী যার সাথে তিনি প্রতি রাতে ঘুমাতেন আর সকালে নাস্তা করতেন, আর যার সাথে তার 8 বছরের সংসার ছিল। সে জমিলার বেতন অর্ধেক করে দিয়েছিল। তাকে না জানিয়ে সে পার্থক্যের টাকাটা নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছিল। আর যখন জমিলা কথা বলার চেষ্টা করেছিল, তখন সে তাকে চাকরি থেকে বের করে দেওয়া আর চুরির অপবাদ দেওয়ার হুমকি দিয়েছিল। আর সেই সিদ্ধান্তের পরিণাম তার সামনে ছিল। 3টি বাচ্চা একটি ব্রিজের নিচে থাকছিল। একজন নারী তার রান্নাঘরে খিদের জ্বালায় অজ্ঞান হয়ে যাচ্ছিল, আর একটি শিশু কার্ডবোর্ডের বাক্সে ঘুমাচ্ছিল, যা তার মায়ের শাল দিয়ে ঢাকা ছিল, কারণ যদি সে সেটা খুলে নিত তবে তার ছেলের রাতে গায়ে দেওয়ার মতো কিছু থাকত না। তিনি চোখ খুললেন, পুতুলকে দেখলেন, ইমনকে দেখলেন, যে এখনও খাতাটা বুকে চেপে দেয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল, এবং তিনি বাচ্চার সাথে এমন নিচু স্বরে কথা বললেন যেন কেউ কোনো ভীত মানুষকে ভয় দেখাতে না চায়। আমি কি তোমার খাতাটা দেখতে পারি? ইমন পুতুলের দিকে তাকালো, পুতুল তার দিকে তাকালো, আর প্রায় অদৃশ্য এক মাথা নেড়ে ভাইবোনদের মধ্যে একটি নীরব অনুমতি দিল। সেই বাচ্চাদের ভাষা যারা শব্দ ছাড়াই যোগাযোগ করতে শিখে গেছে, কারণ শব্দ কখনো কখনো বিপদ নিয়ে আসে। ইমন দেয়াল ছেড়ে উঠল, আরশাদের দিকে 3 পা এগিয়ে এসে নিজের খাতাটি 2 হাত বাড়িয়ে তাকে দিল। আরশাদ সেটি খুললেন। প্রথম পাতায় একজন নারীর হাতের লেখায়, একজন মায়ের হাতের লেখায় নীল মার্কার দিয়ে লেখা ছিল, লেখাপড়া করো আমার কলিজা, একদিন আমাদের একটি সত্যিকারের বাড়ি হবে। আর নিচে একটি বাচ্চার হাতের লেখায়, একটি 5 বছরের বাচ্চার কাঁপা কাঁপা আর বাঁকা লেখায়, যে এখনও অক্ষরের ঘূর্ণি আয়ত্ত করতে পারেনি, ভোঁতা পেন্সিল দিয়ে লেখা ছিল, আমি ডাক্তার হতে চাই যাতে আমি আমার মাকে সুস্থ করতে পারি। আরশাদ খাতাটি বন্ধ করলেন। সেটি 2 হাতে ধীরে ধীরে বন্ধ করলেন এবং ইমনকে ফেরত দিলেন। আর যখন বাচ্চাটি সেটি ধরল আর আবার নিজের বুকে চেপে ধরল, তখন আরশাদ নদীর দিকে ঘুরে গেলেন, যাতে কেউ তার মুখ দেখতে না পারে। কিন্তু পুতুল তাকে দেখল, আর জমিলাও তাকে দেখল। আর তারা যা দেখল তা হল 40 বছর বয়সী একজন মানুষ, যে কালো পানির নদীর সামনে নীরবে কাঁদছিল। তার কাঁধ কাঁপছিল, আর দুপাশে হাত দুটি মুষ্টিবদ্ধ ছিল। তার চোয়াল কোনো ঠন্ডায় নয়, বরং গত 1 ঘন্টায় যা কিছু তিনি দেখেছেন সেই সব কিছুর চাপে কাঁদছিল। কার্ডবোর্ডের বাক্স, শাল, ভাগ করে নেওয়া খাবার, গুছিয়ে রাখা বই, সেই ভোঁতা পেন্সিল, আর 5 বছরের বাচ্চার খাতায় ওই 9টি শব্দ, যে ডাক্তার হতে চায় যাতে সে ওই নারীকে সুস্থ করতে পারে, যে তাকে বাঁচিয়ে রাখার জন্য নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে।
আরশাদ তার কামিজের হাতা দিয়ে মুখ মুছলেন। জমিলার কাছে গিয়ে কিছু না বলে নিজের শালটি খুলে নিলেন। জমিলার শাল নয়, বরং নিজের দামি পশমি শাল, যার দাম জমিলা 1 মাসে যা আয় করত তার চেয়েও বেশি ছিল, এবং তিনি সেটি এত মমতা দিয়ে তার কাঁধে রাখলেন যেন কোনো 3 বছরের অপরাধী নীরবতার পর প্রথম কোনো সঠিক কাজ করছেন। জমিলা লাল চোখে ধ্রুবকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল, কাঁধে আরশাদের শাল আর মুখে এখনও ভয়ের ছাপ। কিন্তু এখন সেখানে বিভ্রান্তির মতো কিছু একটা মিশেছিল, এমন কারোর বিভ্রান্তি যে আঘাতের আশা করেছিল কিন্তু বিনিময়ে অন্য কিছু পেয়েছে। আরশাদ কার্ডবোর্ডের বাক্সের সামনে নিচু হলেন। সেটি দেখলেন। তিনি খবরের কাগজ দেখলেন যা বিছানার কাজ করছিল। ধ্রুবর শরীরের যে ছাপ কার্ডবোর্ডের উপর পড়ে গিয়েছিল দীর্ঘ সময় সেখানে ঘুমানোর কারণে, তিনি সেটি দেখলেন। তিনি উঠলেন, জমিলার কাছে গিয়ে নিজের হাত বাড়িয়ে দিলেন। জমিলা এক মুহূর্ত সন্দেহের পর, এমন একজন নারীর সন্দেহ যে 3 বছর ধরে কাউকে বিশ্বাস করেনি, কারণ শেষবার যখন সে কাউকে বিশ্বাস করেছিল তখন তার বেতন অর্ধেক করে দেওয়া হয়েছিল, সে ধ্রুবকে তাকে দিয়ে দিল। আরশাদ বাচ্চাটিকে নিলেন, তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন, একজন অভিজ্ঞ মানুষের মতো, যার 4 বছরের 3টি বাচ্চা ছিল, কিন্তু যে কোনোদিন অন্য কারো বাচ্চাকে কোলে তোলেনি। আর ধ্রুব অনায়াসেই তার বুকে আরাম করে শুয়ে পড়ল, সেই বাচ্চাদের সহজতায়, যারা ধনী আর গরিবের মধ্যে তফাত করে না, আর যারা কেবল সেই হাতের তফাত বোঝে যা আশ্রয় দেয়, আর সেই হাতের তফাত যা দেয় না। তিনি পুতুলকে দেখলেন। মেয়েটি এখনও সেই একই জায়গায় দাঁড়িয়েছিল, হাত দুটি পাশে মুষ্টিবদ্ধ আর চোখ দুটি ভেজা, কিন্তু একই সাথে শুকনো এমন একজনের ভঙ্গিতে যে এখনও বুঝতে পারছিল না কি হচ্ছে, মানুষটা ভালো নাকি খারাপ। সে ততক্ষণ পর্যন্ত নিজের সতর্কতা কমাবে না যতক্ষণ না সে নিশ্চিত হচ্ছে। কেউ তোমার মায়ের ওপর আর চিৎকার করবে না, আরশাদ তার চোখের দিকে তাকিয়ে বললেন। আর কোনোদিন কেউ না। পুতুল কোনো উত্তর দিল না, নড়ল না। সে তাকে আরও এক মুহূর্ত সেই চোখ দিয়ে দেখল যা 7 বছর বয়সেই অনেক কিছু দেখে ফেলেছিল, আর তার মুখে কিছু একটা শিথিল হয়ে এলো। হাসি নয়, এখনও নয়, কিন্তু চোয়ালের যে কঠোরতা ছিল তা কমতে শুরু করল। চলো, আরশাদ বললেন, তোমাদের জিনিসপত্র নিয়ে নাও, তোমরা আমার সাথে আসছো। পুতুল তার মাকে দেখল। জমিলা আরশাদের দিকে তাকালো এবং জমিলার মুখে কৃতজ্ঞতার চেয়েও বড় কিছু ফুটে উঠল, এমন এক স্বস্তি যা সেই মানুষের মতো যে মাসের পর মাস নিজের দম বন্ধ করে রেখেছিল আর এখন অবশেষে শ্বাস নিতে পারছে। পুতুল প্রথমে নড়ল। সে ব্রিজের দেওয়ালের কাছে গেল, বই ভর্তি কাপড়ের ব্যাগটা নিল, পেন্সিল বক্স, পরিষ্কার জামা কাপড়ের ব্যাগ। সে সেই প্লাস্টিকটা ভাঁজ করল যা কার্ডবোর্ডকে ঢেকে রেখেছিল। 3 দাঁতওয়ালা চিরুনিটা নিজের প্যান্টের পকেটে রাখল আর মেঝে থেকে একটি সুপারমার্কেটের প্লাস্টিক ব্যাগ তুলে নিল যা আরশাদ আগে দেখেননি, একটি কুঁচকানো ব্যাগ যা গিঁট দেওয়া ছিল, এবং পুতুল সেটা 2 হাত দিয়ে তুলে নিজের শরীরের সাথে চেপে ধরল, ঠিক ততটাই সাবধানে যেন কোনো অতি মূল্যবান জিনিস নিয়ে যাচ্ছে। আরশাদ জানতেন না ওই ব্যাগে কি ছিল, তিনি জিজ্ঞাসা করেননি। তিনি এক হাতে ধ্রুবককে আর অন্য হাতে বইয়ের ব্যাগটা নিয়ে নিজের এসইউভির দিকে এগিয়ে গেলেন। তার পেছনে জমিলা ইমনের হাত ধরে হাঁটতে লাগল, আর পুতুল সবার শেষে একবার পেছন ফিরে দেখে নিল যে তারা কিছু ফেলে যাচ্ছে কিনা, কারণ যেসব বাচ্চারা শূন্য হাতে জীবন কাটিয়েছে তারা শেখে যে কোনো কিছুই পেছনে ফেলে যেতে নেই। ফিরে আসার পথটি ছিল 40 মিনিটের। 40 মিনিট যাতে আরশাদ সেই একই রাস্তায় এসইউভি চালালেন যে রাস্তায় জমিলা দিনে 2 বার বাসে যাতায়াত করত। কড়াইল বস্তির সেই কাঁচা রাস্তা, তারপর বনানী হয়ে গুলশানের আবাসিক এলাকা। প্রতি কিলোমিটারের সাথে সাথে বৈষম্য যেন আরও নগ্ন হয়ে ধরা দিচ্ছিল। ফুটপাতগুলো ঠিক হয়ে যাচ্ছিল, বাড়িগুলোর রং উজ্জ্বল হচ্ছিল, গাছপালা বাড়ছিল। জগৎটা সেই জগতে বদলে যাচ্ছিল যেখানে আরশাদ থাকতেন, যা ওই ব্রিজের নিচের জায়গা থেকে 40 মিনিট নয় বরং পুরো এক মহাবিশ্বের দূরত্বে ছিল। আর জমিলার সামনের সিটে ধ্রুবককে কোলে নিয়ে বসেছিল, আর তার দৃষ্টি রাস্তার দিকে স্থির ছিল। সে কিছু বলছিল না, এমন একজনের ভঙ্গিতে যে ভাবছিল এটা সত্যি না সে আবার ব্রিজের নিচেই জেগে উঠবে এবং নোংরা নদীর শব্দ অ্যালার্ম ঘড়ির মতো বাজবে। পেছনে ইমন খাতাটি কোলে নিয়ে জানলার কাচের সাথে মুখ লাগিয়ে বসেছিল। সে বড় বড় চোখে রাস্তার ধারের বাড়িগুলো দেখছিল, কারণ 5 বছরের একটি বাচ্চা যে ব্রিজের নিচে ঘুমায় সে জানে না যে বাগান, গ্যারেজ আর সাদা দেওয়ালের বাড়িও পৃথিবীতে থাকতে পারে। হঠাৎই সবকিছু দেখা যেন মেনে নেওয়া যে দুনিয়াটা তার কল্পনার চেয়েও অনেক বড় আর অনেক বেশি অন্যায়পূর্ণ। পুতুল আরশাদের পেছনে চুপচাপ বসেছিল, তার কোলে সেই সুপারমার্কেটের ব্যাগটি আর তার উপর হাত রাখা। তার দৃষ্টি সামনে বাড়ির বাগানগুলোর দিকে নয়, বরং স্থির হয়েছিল।
কারণ পুতুলের বয়স 7 বছর হলেও তার দৃষ্টি এমন ছিল যে সে সেই দিনই পৃথিবী দেখে অবাক হওয়া বন্ধ করে দিয়েছিল, যেদিন একজন লোক তাদের ঘরের দরজায় কড়া নেড়ে বলেছিল যে বেরিয়ে যাওয়ার জন্য তাদের হাতে মাত্র 24 ঘন্টা সময় আছে। কতদিন ধরে আপনারা ওখানে থাকছেন? আরশাদ রাস্তা থেকে নজর না সরিয়েই জিজ্ঞাসা করলেন। জমিলা কোনো উত্তর দিল না। সে ধ্রুবকে নিজের বুকের সাথে আরও জোরে চেপে ধরল আর জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। সে যে নীরবতা বজায় রাখল তা এমন এক নারীর নীরবতা যে জানত না কি বলতে হবে, কারণ এগুলো মুখে বললে তা আরও বেশি বাস্তব হয়ে যায়। 3 মাস, পুতুল পেছনের সিট থেকে বলল। 87 দিন, আমি গুনছি। আরশাদ রিয়ার ভিউ মিরারে মেয়েটিকে দেখলেন। তুমি দিন গুনছ? প্রতি রাতে ঘুমানোর আগে আমি ব্রিজের দেওয়ালে একটা পাথর দিয়ে একটা দাগ কাটি। পুতুল এমন সহজভাবে বলল যেন সে প্রতিদিনকার কোনো কাজের কথা বলছে, যেমন দাঁত মাজা বা চুল আঁচড়ানো। তফাৎ শুধু এই যে সে যা করত তা হলো রাস্তায় কাটানো দিনগুলো গুনে রাখা। মা জানে না আমি এটা করি যখন মা ঘুমিয়ে পড়ে। পুতুল, জমিলা নিচু স্বরে পেছন না ফিরেই ডাকল। 87টা দাগ মা, 87 দিন কার্ডবোর্ডের ওপর শোয়া। পুরো গাড়িতে এক নিস্তব্ধতা নেমে এলো। আরশাদ স্টিয়ারিং হুইল শক্ত করে ধরলেন। পুতুল বলতেই থাকল, কারণ সে 87 দিন ধরে চুপ ছিল আর আজ বাঁধ ভেঙে গিয়েছিল। আগে আমরা খিলগাঁওয়ের একটা বস্তিতে একটা ঘরে থাকতাম, পুতুল বলল। ওটা ছোট ছিল, কিন্তু ওতে তালা দেওয়ার দরজা ছিল, একটা চুলা ছিল আর একটা বাথরুম ছিল যা আমরা প্রতিবেশীদের সাথে শেয়ার করতাম। আমার মা প্রতি মাসে 3200 টাকা ভাড়া দিত। আমাদের জন্য তা যথেষ্ট ছিল। অতিরিক্ত কিছু ছিল না, কিন্তু চলত। মা প্রতি রবিবার একটা মুরগি কিনত, আর সেটা বুধবার পর্যন্ত চলত। বৃহস্পতিবার থেকে শনিবার আমরা রুটি আর ডাল খেতাম, আর রবিবার আবার মুরগি। আরশাদ মন দিয়ে শুনছিলেন। তিনি 7 বছরের একটা বাচ্চার হিসেব শুনছিলেন, যে জানত ঘরটা কত বড় ছিল, মুরগি কতটুকু ছিল আর খাবার কতদিন চলত। কারণ যেসব পরিবারে টাকা যথেষ্ট হয় না, সেখানে বাচ্চারা পড়তে শেখার আগেই গুনতে শেখে। 3 মাস আগে আমার মা এক শুক্রবার খুব কম টাকা নিয়ে বাড়ি ফিরল। পুতুল বলতে থাকল। সে আমাদের বলেনি কেন, কিন্তু ওই সপ্তাহে রবিবারে কোনো মুরগি ছিল না, পরের সপ্তাহেও না। তারপর ঘরের মালিক 3 বার টাকার জন্য এলো, আর মা সময় চাইল, কিন্তু সে রাজি হল না। একদিন রাতে সে একজন তালামিস্ত্রি নিয়ে এলো আর আমাদের জিনিসপত্র ফুটপাতে ফেলে দিল। রাতে? আরশাদ চাপা গলায় জিজ্ঞাসা করলেন। রাত 10টার মতো বাজে। ইমন আগেই ঘুমিয়ে পড়েছিল। মা তাকে এক হাতে কোলে নিল আর অন্য হাতে কাপড়ের ব্যাগটা ধরল। আমি বই আর ইমনের খাতা আর কাগজপত্রের ব্যাগটা ধরলাম। ধ্রুব তখন মার পিঠে শালের ভেতরে ছিল। পুতুল এক মুহূর্ত থেমে বলল, আমরা ওই রাতে অনেক হেঁটেছিলাম। মা এমন একটা জায়গা খুঁজছিল যেখানে বৃষ্টি না হয়। তারপর সে ওই ব্রিজটা খুঁজে পেল। নিচে কার্ডবোর্ড পড়েছিল, কেউ ছিল না। মা ধ্রুবকে কার্ডবোর্ডের ওপর রাখল, আমাদের নিজের শাল আর কম্বল দিয়ে ঢেকে দিল, আর আমাদের পাশে না শুয়ে সারা রাত বসে রইল। সে ওই রাতে ঘুমোয়নি, আমিও ঘুমোইনি। আমি ঘুমানোর নাটক করছিলাম, কিন্তু আমি তাকে সারা রাত ধ্রুবকে কোলে নিয়ে নদীর দিকে তাকিয়ে থাকতে দেখেছিলাম। আরশাদ একটা লাল সিগন্যাল পার করে দিলেন। তিনি খেয়াল করেননি, তিনি পুতুলের বলা ওই ছবিটা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলেন না। একজন নারী রাতে ব্রিজের নিচে কার্ডবোর্ডের ওপর বসে ধ্রুবকে কোলে নিয়ে কালো পানির নদীর দিকে তাকিয়ে আছে। না ঘুমিয়ে, না কেঁদে, কোনো অভিযোগ না করে, কেবল অন্ধকারে বসে সিদ্ধান্ত নিচ্ছে যে পরের দিন সকালে সে আবার উঠে এক প্রাসাদে কাজ করতে যাবে, যেখানে সবকিছুর প্রাচুর্য ছিল। প্রথম কয়েক রাত খুব বৃষ্টি হয়েছিল, পুতুল বলল। জল ব্রিজের এক পাশ দিয়ে ভেতরে আসত। মা আমাদের সবাইকে অন্য পাশে নিয়ে যেত আর কার্ডবোর্ডের ওপর প্লাস্টিক দিয়ে দিত, কিন্তু জল নিচ দিয়ে ঢুকে যেত। ধ্রুবর দ্বিতীয় সপ্তাহে কাশি হয়ে গেল। মা তাকে কোনার ফার্মেসিতে নিয়ে গেল আর বেঁচে যাওয়া সামান্য টাকা দিয়ে একটা সিরাপ কিনে আনল। আমি তার কপালে ভেজা কাপড় দিতাম, যেমনটা মা আমাকে শিখিয়েছিল। ইমন জানলা থেকে মুখ সরিয়ে তার বোনের দিকে তাকাল। পুতুল, ইঁদুরদের কথা বলো না। হ্যাঁ, আমি বলবো, পুতুল বলল। এক রাতে ইঁদুর এসেছিল। 2টো বড় ইঁদুর রুটির খোঁজে কার্ডবোর্ডের নিচে ঢুকে গিয়েছিল। মা ওদের একটা লাঠি দিয়ে তাড়িয়ে দিল, কিন্তু ইমন ওই রাতে আর ঘুমাতে পারেনি, না তার পরের রাতে। এখন সে জুতো পরেই ঘুমায়, কারণ সে বলে যে ইঁদুর জুতো কাটতে পারে না। আরশাদ আয়নায় ইমনকে দেখলেন। বাচ্চাটার মাথা নিচু ছিল আর সে খাতাটাকে শক্ত করে ধরেছিল। তার পায়ে জুতো, এসইউভির ভেতরেও জুতো, সেই জুতো যা সে এখনও খুলছে না। তারা দুপুর 3:30 গুলশানে পৌঁছালেন। আরশাদ গাড়ি গ্যারেজে রাখলেন।
তিনি নামলেন এবং জমিলার জন্য দরজা খুলে দিলেন। যখন তারা বাড়ির সদর দরজার দিকে এগোচ্ছিলেন, জমিলা অভ্যাসবশত পেছনের সার্ভিস ডোরের দিকে মোড় নিল। সেই দরজা যেখান দিয়ে সে 3 বছর ধরে যাতায়াত করত, যা মূল দরজা নয়। এখান দিয়ে। আরশাদ দরজার সামনে দাঁড়িয়ে হ্যান্ডেলে হাত দিয়ে বললেন, আজ থেকে আপনি এখান দিয়ে ভেতরে আসবেন। জমিলা তার দিকে তাকালো, দরজার দিকে তাকালো এবং ধ্রুবকে কোলে নিয়ে ভেতরে ঢুকল। পরের 3 ঘণ্টায় যা ঘটল তা আরশাদ একপাশে দাঁড়িয়ে দেখলেন। জমিলা গেস্টরুমের বাথরুমে বাচ্চাদের গোসল করালো। ইমন গরম জলের নিচে নিজের হাত রাখল এবং তার মাকে এমন এক দৃষ্টিতে দেখল যা আরশাদ কোনোদিন ভুলবেন না। 5 বছরের এক বাচ্চার অবাক দৃষ্টি, যে জানতে পারছিল যে ট্যাপ দিয়ে গরম জলও বেরোতে পারে। পুতুল নিজের চুল নিজে ধুলো, শাওয়ারের নিচে চোখ বন্ধ করে মাথা পেছনে হেলিয়ে দিয়ে। পুতুল কয়েক মাস ধরে শাওয়ারের জল পায়নি, কিন্তু সে ভোলেনি কিভাবে ব্যবহার করতে হয়। জল গায়ে লাগতেই কেঁদে উঠল, ব্যথায় নয় বরং বিস্ময়ে। সে কেবল বালতির ঠান্ডা জল চিনেছিল, সে জানত না যে অন্য তাপমাত্রার জলও থাকতে পারে। জমিলা তাদের পরিষ্কার কাপড় পরিয়ে দিল, সেই ব্যাগ থেকে বের করা, তালি দেওয়া কিন্তু পরিষ্কার কাপড়। আরশাদ মিনাকে, মানে বাড়ির অন্য পরিচারিকাকে, বাচ্চাদের জন্য নতুন কাপড় কিনতে পাঠিয়েছিলেন। মিনা ব্যাগ নিয়ে ফিরে এলো এবং পুতুল সেই নতুন জামাগুলোর দিকে না ছুঁয়েই তাকিয়ে রইল। এগুলো তোমার জন্য, আরশাদ বললেন। পুতুল তার মায়ের দিকে তাকালো। জমিলা লাল চোখে মাথা নাড়ল, আর পুতুল 2 হাতে একটি ব্লাউজ তুলে নিয়ে এমনভাবে দেখল যেমনটা দামি জিনিসকে দেখা হয়। আরশাদের 3 সন্তান, আরিয়ান, রোহান আর মায়রা, বিকেল 4টে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। আরিয়ানই প্রথম তাদের দেখল। সে রান্নাঘরের টেবিলে বসে 3 বাচ্চাকে গরম স্যুপ খেতে দেখে ওপরে চিৎকার করে বলল, রোহান, মায়রা, নিচে আসো, এরা জমিলার বাচ্চা, সে সবসময় আমাদের এদের কথা বলতো। 3 জনেই দৌড়ে নিচে এলো এবং জমিলার বাচ্চাদের সাথে টেবিলে বসে গেল। 6টি শিশু স্যুপের প্লেট নিয়ে একসাথে খাচ্ছিল। আরশাদ দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চুয়াল শক্ত করে এই দৃশ্যটি দেখছিলেন, কারণ তার 3 সন্তান জমিলার সন্তানদের কথা জানত, কিন্তু তিনি জানতেন না। রাত 8টায় জমিলার বাচ্চারা গেস্ট রুমে ঘুমিয়ে পড়ল। ইমন 3 মিনিটেই ঘুমিয়ে গেল। ধ্রুব জমিলার কোলে ঘুমালো। কার্ডবোর্ড ছাড়া, খবরের কাগজ ছাড়া, পচা নদীর দুর্গন্ধ ছাড়া একটি নরম বিছানায়। কিন্তু জমিলা তার ওপর নিজের সেই পুরনো শালটি বিছিয়ে দিল, যে শালের দিনবেলা প্রাসাদের আর রাতে ব্রিজের গন্ধ আসত। সে সেটি ধ্রুবর গায়ে দিল, কারণ শালটি এখন কেবল এক টুকরো কাপড় ছিল না, এটি ছিল তার মায়ের পাশে থাকার একটি প্রতিশ্রুতি। পুতুল সবার শেষে ঘুমালো। সে তার বালিশের পাশে সুপারমার্কেটের ব্যাগটি নিয়ে বিছানায় শুয়ে পড়ল। জমিলা তাকে ওটা টেবিলে রাখতে বললেও সে রাখেনি। জমিলা তার মেয়ের জেদ জানত, যা আদতে জেদ নয় বরং নিজেকে রক্ষা করার একটা প্রবৃত্তি। রাত 10টায় যখন বাড়িতে নিস্তব্ধতা নেমে এলো, আরশাদ 2য় তলার অফিসে বসে কম্পিউটার খুললেন, বাড়ির হিসাব রক্ষণের সিস্টেম চেক করলেন। তিনি জমিলার পেরোল খুঁজে বের করলেন, যা পুতুলের বলা প্রতিটি কথাকে সত্য প্রমাণ করল। পেরোলে 12,000 টাকা মাসিক বেতনই লেখা ছিল। আরশাদ এটাই অনুমোদন দিয়েছিলেন। কিন্তু যখন তিনি কণার ম্যানেজ করা খরচের ফাইল খুললেন, বাড়ির বিবিধ খরচ, যেখানে বাজার করা, ড্রাই ক্লিনিং আর কর্মচারীদের নগদ পেমেন্টের হিসাব থাকত, সেখানে তিনি এমন কিছু পেলেন যা থাকার কথা নয়। গত 3 মাস ধরে পার্সোনাল সাপ্লিমেন্ট সিইও ক্যাটাগরির নামে 6,000 টাকা মাসিক উত্তোলন করা হয়েছে। কণা চৌধুরী টাকাটি নিজে জমিলার থেকে কেড়ে নিয়ে নিজের পকেটে ভরছিল। আরশাদ হিসাব করলেন, 3 মাস, প্রতি মাসে 6,000 করে। কণা এমন এক মহিলার থেকে 36,000 টাকা চুরি করেছিল, যে 12,000 টাকা আয় করত, যার 3টে সন্তান ছিল, যার স্বামী ছিল না, যার মুম্বাইতে কোনো পরিবার ছিল না, যার কাছে একটি চাকরি ছাড়া আর কিছুই ছিল না, এবং নিজের বাচ্চাদের পরিষ্কার রাখা, খাওয়ানো আর স্কুলে পাঠানোর মতো আত্মমর্যাদাটুকু ছিল। সেও নিজের হকের অর্ধেক টাকা দিয়ে সবটা সামলেছিল। আর যখন সেই টাকা ঘর ভাড়ার জন্য যথেষ্ট হল না এবং জমিলাকে তার 3 সন্তানের সাথে রাস্তায় বের করে দেওয়া হলো, তখনও কণা আরশাদের সাথে ডাইনিং টেবিলের মেজাজে রাতের খাবার খাচ্ছিল, যেন কিছুই হয়নি। সে রেস্তোরাঁ, ব্যাগ আর পার্লারে খরচ করা চালিয়ে গেল। সে গুলশানের এই প্রাসাদে থাকা চালিয়ে গেল, অথচ যে মহিলার থেকে সে চুরি করছিল, সে এক শিশুর সাথে ব্রিজের নিচে কার্ডবোর্ডের বাক্সে ঘুমাচ্ছিল। আরশাদ কম্পিউটার বন্ধ করলেন, আলো নেভানেন এবং অফিসের অন্ধকারের মধ্যে বসে রইলেন। তার হাত দুটি মুষ্টিবদ্ধ এবং চোয়াল শক্ত হয়েছিল। এই স্থির বিশ্বাস তার মনে জেগে বসল
যে নারী তার থেকে 10 মিটার দূরে মাস্টার বেডরুমে ঘুমাচ্ছে সে সেই নারী নয় যাকে তিনি বিয়ে করেছিলেন। রাত 2টোর দিকে তিনি এক গ্লাস জলের জন্য উঠলেন। তিনি নিঃশব্দে রান্নাঘরে গেলেন। আলো না জ্বালিয়েই 3 বছরের অভ্যাসে পথ চিনে রান্নাঘরে পৌঁছালেন এবং সেখানে কাউন্টারে কাউকে বসে থাকতে দেখলেন। পুতুল। তার পা দুটো স্টুল থেকে ঝুলছিল, কারণ সেগুলো মেঝে পর্যন্ত পৌঁছাত না। তার কোলে সেই সুপারমার্কেটের ব্যাগটি ছিল। তার চোখ অন্ধকারে খোলা ছিল, রান্নাঘরের জানলার দিকে তাকিয়েছিল, যা বাইরের আলোয় আলোকিত বাগানের দিকে খোলে। এমন এক মেয়ের অভিব্যক্তি যে ঘুমাতে পারছিল না, কারণ 3 মাস ধরে তার মাথার উপর কোনো ছাদ ছিল না, এবং হঠাৎ করে তার কাছে ছাদ, দেয়াল, বিছানা আর কম্বল সব আছে। তার মস্তিষ্ক এই পার্থক্যটা এখনও অনুভব করতে পারছিল না। তুমি ঘুমাতে পারছো না? আরশাদ পাশের স্টুলে বসতে বসতে জিজ্ঞাসা করলেন। পুতুল মাথা নাড়ল। তোমার কি ভয় লাগছে? না, পুতুল বলল। আসলে বিছানাটা খুব নরম আর আমার অদ্ভুত লাগছে। ব্রিজের নিচে আমি খুব ক্লান্ত থাকতাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম। এখানে আমি ক্লান্ত নই, আর বিছানাটা এত নরম যে আমি বুঝতে পারছি না কিভাবে নিজেকে মানিয়ে নেব। আরশাদ তাকে দেখলেন। তিনি তার কোলে সেই সুপারমার্কেটের ব্যাগটি দেখলেন। পুতুল, ওই ব্যাগে কি আছে? পুতুল ব্যাগটা আরও শক্ত করে ধরল। সে চোখ ছোট করে তার দিকে তাকালো। তাকে বিচার করছিল, মেপে দেখছিল, যেমনটা কেউ বিশ্বাস না করতে শিখলে করে থাকে। একটি নীরবতার পর, যা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মতো 3, 4, 5 সেকেন্ড স্থায়ী হল, সে বলল, আমার মা সবসময় আমাকে একটা কথা বলে। সে বলে, সত্যের জন্য সবসময় প্রমাণের প্রয়োজন হয়। পুতুল, যদি তোমার কাছে প্রমাণ না থাকে তবে তোমার সত্যের কোনো দাম নেই। মেয়েটি ব্যাগের দিকে তাকালো। আমার মা প্রতিবার পেমেন্ট পাওয়ার পর সব রসিদ জমিয়ে রাখে, সব, যবে থেকে সে এখানে কাজ করতে শুরু করেছে। সে ওগুলো একটা প্লাস্টিক ব্যাগে রাখে, আর আমি ওগুলো আমার ব্যাগে রাখি, কারণ আমার মা বলে যে গুরুত্বপূর্ণ কাগজপত্র কোনো বিশ্বাসযোগ্য মানুষের কাছে রাখা উচিত। আরশাদের মনে হলো রান্নাঘরের বাতাস যেন ভারী হয়ে গেছে। গত 3 মাসের সব রসিদ এখানে আছে। পুতুল ব্যাগটা একটু খুলে দেখালো, যাতে আরশাদ ভেতরে দেখতে পারেন। ভাঁজ করা কাগজপত্র, হাতে লেখা পেরোল রসিদ, কোনার হাতের লেখায় প্রতিটিতে তারিখ, টাকার পরিমাণ আর জমিলার স্বাক্ষর। প্রতিটিতে 6000 লেখা আছে। কিন্তু মা আমাকে শিখিয়েছে যে আগে তারা 12,000 টাকা পেত। বাড়ির মালকিন তাকে অর্ধেক দেওয়া শুরু করল। আর যখন মা জিজ্ঞাসা করল, তখন মালকিন বলল যে যদি সে কথা বলে তবে তাকে চাকরি থেকে বের করে দেবে, আর সাহেবকে বলবে যে সে চুরি করত। আমার মা চুরি করে না সাহেব, আমার মা কোনোদিন চুরি করেনি। আমার মা এই ঘরের খাবারও খায় না, সে ওটা আমাদের জন্য নিয়ে আসে। আরশাদ হাত বাড়ালেন। আমি কি ওগুলো দেখতে পারি? পুতুল তাকে দেখল। সে ব্যাগটি এক মুহূর্তের জন্য আরও শক্ত করে ধরল, এবং তারপর এমন এক মানুষের ধীর গতিতে, যে 87 রাত ধরে ব্রিজের নিচে কিছু আগলে রেখেছে, সেটার হাত শিথিল করল এবং ব্যাগটি দিয়ে দিল। আরশাদ সেটি খুললেন, রসিদগুলো বের করলেন, রান্নাঘরের কাউন্টারে একের পর এক সাজিয়ে রাখলেন। 6টি রসিদ, 6 মাসের পেমেন্ট, প্রতিটিতে কোনার সেই একই হাতের লেখা, একই পরিমাণ 6000, প্রতিটিতে জমিলার। কাপা কাপা স্বাক্ষর আর তারিখ, 6টি কাগজ, যা পুরো গল্পটা বলছিল যে কি ঘটেছিল। এক ধনী নারী এক দরিদ্র মহিলার থেকে 3 মাস ধরে তার বেতনের অর্ধেক অংশ চুরি করেছে, এবং দরিদ্র মহিলাটি কিছুই বলেনি, কারণ ধনী নারী তাকে হুমকি দিয়েছিল। আর এর পরিণাম ছিল 3টি শিশু কার্ডবোর্ডের উপর ব্রিজের নিচে ঘুমাচ্ছিল। পুতুল। আরশাদ কাউন্টারের রসিদগুলোর দিকে তাকিয়ে নিচু স্বরে আলবেন, কাল আমার এই কাগজগুলো কিছুক্ষণের জন্য লাগবে, আমি তোমাকে ফেরত দিয়ে দেব। আপনি কি কথা দিচ্ছেন? আরশাদ তাকে দেখলেন। তিনি 7 বছরের এক বাচ্চার চোখ দেখলেন, যে 3 মাস ধরে ব্রিজের নিচে 6টি রসিদ আগলে রেখেছিল, কারণ তার মা তাকে শিখিয়েছে যে সত্যের জন্য প্রমাণের দরকার হয়। যে প্লাস্টিক ব্যাগটাকে বালিশের মতো মাথার নিচে নিয়ে ঘুমাত, যাতে কেউ ওটা ছিনিয়ে না নেয়। আমি কথা দিচ্ছি, আরশাদ বললেন। পুতুল মাথা নাড়ল, স্টুল থেকে নামল, রান্নাঘরের দরজার দিকে এগিয়ে গেল, এবং বেরিয়ে যাওয়ার আগে ঘুরে দাঁড়িয়ে এমন কিছু বলল যা আরশাদ একটি রায়ের মতো শুনলেন। আমার মাকে বাঁচানোর জন্য আপনার প্রয়োজন নেই শাহেদ। আমার মা আমাদের নিজেই বাঁচিয়েছে। আমার মায়ের যার প্রয়োজন তা হলো কেউ সত্যটা দেখুক, আর সত্য ওই কাগজগুলোতে আছে।
সে বারান্দায় নিঃশব্দে হেঁটে গেল। ঠান্ডা টাইলসের ওপর নগ্ন পায়ে এক এমন মেয়ের সোজা পিঠ যে এইমাত্র তার সবচেয়ে দামি জিনিসটা সঁপে দিয়েছে। সে গেস্ট রুমের অন্ধকারে মিলিয়ে গেল, যেখানে তার মা আর ভাইয়েরা ৮৭ রাতের মধ্যে প্রথমবার এমন এক ছাদের নিচে ঘুমাচ্ছিল যা কংক্রিটের নয়। রবিবার সকাল ৯টার দিকে কণা রেশমি ড্রেসিং গাউন পরে সিঁড়ি দিয়ে নিচে নামল। তার চুল আলতো করে খোপা করা ছিল। সে আশা করছিল রান্নাঘর ফাঁকা পাবে, কফি তৈরি থাকবে আর খবরের কাগজ কাউন্টারে রাখা থাকবে, কিন্তু সে অন্য কিছু পেল। ৬টি বাচ্চা রান্নাঘরের টেবিলের চারপাশে বসেছিল। আরিয়ান, রোহান আর মাইরা একদিকে, আর অন্য পাশে জমিলার বাচ্চারা পুতুল, ইমন আর ধ্রুব। ধ্রুব সেই উঁচু চেয়ারে বসেছিল যা আরশাদ আলমারি থেকে বের করেছিলেন। জমিলা চুলার কাছে দাঁড়িয়ে ৬টি প্লেটে ডিম পরিবেশন করছিল, সবসময়কার মতো একই নিখুঁততায়, একই সাবধানে। তফাৎ শুধু এটাই যে এবার সে ৩টি নয় ৬টি প্লেটে খাবার দিচ্ছিল। কণা রান্নাঘরের প্রবেশপথে থমকে গেল। তার দৃষ্টি এই দৃশ্যের ওপর দিয়ে এমনভাবে বয়ে গেল যেন সে এমন কিছু দেখছে যা তার পরিকল্পনায় ছিল না। অপরিচিত বাচ্চা, নতুন জামাকাপড়, বাড়তি প্লেট। এটা কি? কণা এমন গলায় বলল যা এখনও চিৎকার হয়ে ওঠেনি, কিন্তু তাতে তীক্ষ্ণতা ছিল। সুপ্রভাত কণা, আরশাদ কাউন্টার থেকে বললেন, যেখানে তিনি কফি খাচ্ছিলেন। এরা জমিলার বাচ্চা, এরা এখানেই থাকবে। নিস্তব্ধতা ২ সেকেন্ড স্থায়ী হল। তারপর কণা ৩ পা এগিয়ে আরশাদের সামনে গিয়ে দাঁড়াল। এই বাচ্চারা আমার ঘরে কি করছে? এদের কে এনেছে? কে অনুমতি দিয়েছে? আরিয়ান প্লেট থেকে মাথা তুলল। বাবা ওদের এনেছে। মা, এরা জমিলার বাচ্চা। পুতুল বড়, ইমন খাতাওয়ালা, আর ধ্রুব হল ছোট বাবু, তাই না জমিলা খালামণি? জমিলা কোনো উত্তর দিল না। সে কড়াই হাতে নিয়ে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল, কারণ কণার উপস্থিতি তার ভেতরে সেই পুরনো প্রতিক্রিয়া সক্রিয় করে তুলেছিল। ছোট হয়ে থাকার, জায়গা না নেওয়ার, অদৃশ্য হয়ে যাওয়ার। আরশাদ, কণা তার গলার স্বর নিচু করল, যা চিৎকারের চেয়েও ভয়াবহ ছিল। আমি এখনই তোমার সাথে ঘরে কথা বলতে চাই। আরশাদ কফি রেখে ঘরে গেলেন। কণা তাদের পেছনে দরজা বন্ধ করে দিল এবং আরশাদ বসার আগেই সে দ্রুত কথা বলতে শুরু করল। আমি জানি না ওই মহিলা তোমাকে কি বলেছে বা কি গল্প শুনিয়েছে, কিন্তু এই বাচ্চারা এখানে থাকতে পারবে না। এটা আমাদের ঘর আরশাদ, এটা কোনো আশ্রয় কেন্দ্র নয়। জমিলার যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে তবে সে নিজেই সমাধান করুক। আমরা তাকে কাজ করার জন্য বেতন দিই, তার পরিবারকে আমাদের সাথে রাখার জন্য নয়। আমরা তাকে কত বেতন দিই কণা? আরশাদ শান্তভাবে জিজ্ঞাসা করলেন। কণার চোখের পাতা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। ১২,০০০ টাকা মাসিক, যেটা আমরা সবসময় দিয়েছি। আর আপনি তাকে প্রতি মাসে পুরো ১২,০০০ টাকাই দেন? অবশ্যই আরশাদ, পুরো ১২,০০০। কেন জিজ্ঞাসা করছো? আরশাদ মাথা নাড়লেন। তিনি এই মুহূর্তে প্রমাণগুলো না দেখানোর সিদ্ধান্ত নিলেন। আমি চাই এই বাচ্চারা আজই চলে যাক। কণা সরাসরি আক্রমণে ফিরে এলো। আর জমিলা যেন বুঝে নেয় যে তার কাজ এই বাড়ি পরিষ্কার রাখা, নিজের পরিবারকে এখানে বসানো নয়। জমিলা আর তার বাচ্চারা এখানেই থাকবে, আরশাদ বললেন। যদি ওরা থাকে তবে আমি চলে যাব। কণা তাকে দেখল। ডিভোর্সের হুমকি তার সবচেয়ে বড় তুরুপের তাস ছিল। সে জানত আরশাদ কেলেঙ্কারি আর বিচ্ছেদকে ভয় পান, কিন্তু এবার আরশাদের মুখভঙ্গি পাল্টাল না। সেটা তোমার সিদ্ধান্ত কণা। আমি চলে যাব আরশাদ, আর আমি ৩ বাচ্চাকে আমার সাথে নিয়ে যাব। তুমি কাউকেই নিয়ে যাবে না, ওরা আমারও সন্তান, আর কোনো বিচারক তোমাকে ওদের দায়িত্ব দেবে না যখন সে দেখবে তুমি কি করেছ। এই বাক্যটি ঘরের মধ্যে কাচের টেবিলের উপর পড়ার মতো শব্দ করল। কণা স্থির হয়ে গেল। তার চেহারায় ভয়ের ছাপ ফুটে উঠল। আমি জানি না তুমি কি নিয়ে কথা বলছ। আমি মনে করি তুমি জানো, আরশাদ বললেন। কণা তার চোয়াল শক্ত করে নিল। যদি তুমি এটা নিয়ে জেদ করো তবে আমি আমার উকিলকে ফোন করব আর বলবো কে কাজের মেয়েটি আমাদের লুট করছে। আমার কাছে এটা প্রমাণ করার প্রমাণ আছে। আমি বলতে পারি যে ঘর থেকে জিনিসপত্র খোয়া যেত। আরশাদ, মানুষ কার কথা বিশ্বাস করবে, তোমার স্ত্রীর নাকি একজন কাজের মেয়ের? কাজের মেয়ে শব্দটি কণার মুখ থেকে সেই একই ঘৃণা নিয়ে বের হল যা সে ৩ মাস আগে জমিলার দিকে ছুড়ে দিয়েছিল। সেই একই ঘৃণা যা তাকে মাঝরাতে কোনো অনুশোচনা ছাড়াই জমিলার বেতন অর্ধেক করতে সাহায্য করেছিল। মানুষ প্রমাণের ওপর বিশ্বাস করবে, আরশাদ দৃঢ় গলায় বললেন। আর প্রমাণ আছে। কণার মুখে যেন কিছু একটা ভেঙে গেল। সে আরশাদের সামনে দাঁড়িয়ে রইল, তার চোখ দ্রুত এদিক ওদিক ঘুরছিল। তুমি একটা ভুল করছো আরশাদ, কণা এমন গলায় বলল যা এখন বেশ দুর্বল শোনাল। সে ঘুরে ঘর থেকে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে ওঠার সময় তার চিৎকার ভেসে এলো। জমিলা, নিজের আর তোর বাচ্চাদের জিনিসপত্র নিয়ে দূর হ আজ। যদি না যাস তবে কাল আমার উকিল চুরির মামলা করবে তোর নামে। আরশাদ রান্নাঘরের দিকে গেলেন।
তিনি যা দেখলেন তাতে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। জমিলা প্যাকিং করছিল। সে মেঝেতে হাঁটু গেড়ে বসে বাচ্চাদের কাপড় ব্যাগে ভরছিল। তার হাত কাঁপছিল আর চোখের জল কাপড়ের ওপর পড়ছিল। আমি আর কোনো সমস্যা করতে চাই না সাহেব, জমিলা মাথা না তুলে ভাঙা গলায় বলল। আপনি আমাদের জন্য যা করেছেন তা কেউ করেনি, কিন্তু আমি ম্যাডামকে জানি তিনি তার কথা রাখবেন, তিনি মামলা করবেন। আর যদি চুরির অপবাদ আমার গায়ে লাগে তবে আমি কোথাও কাজ পাব না। আমার বাচ্চাদের কি হবে? জমিলা, থামো, কেউ কোথাও যাচ্ছে না। আরশাদ তার সামনে হাঁটু গেড়ে বসে বললেন। কিন্তু ম্যাডাম বললেন। ম্যাডাম এখন থেকে এই ঘরে আর কিছুই ঠিক করবেন না। রান্নাঘরের দরজার ফ্রেম ঘেঁষে দাঁড়িয়েছিল পুতুল। তার হাতে সেই সুপারমার্কেটের ব্যাগটা ছিল। সে তার মাকে মেঝেতে দেখছিল, আরশাদকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখছিল এবং সেই সিঁড়ির দিকে তাকাচ্ছিল যেখান থেকে কণার আওয়াজ এসেছিল। সেই 7 বছরের চোখে 87টি দাগের দৃঢ় সংকল্প ছিল। সে ব্যাগটা শক্ত করে ধরে ঘরে প্রবেশ করল। পুতুল নগ্ন পায়ে মার্বেল মেঝের ওপর দিয়ে ঘরে ঢুকল। কণা একটি ছোট স্যুটকেস নিয়ে সিঁড়ি দিয়ে নামছিল এবং ফোনে কথা বলছিল, হয়তো উকিলের সাথেই। আরশাদ দেখলেন পুতুল এগিয়ে যাচ্ছে। সে জানত পুতুল বিনা কারণে কিছু করে না। কণা সিঁড়ির শেষ ধাপে পৌঁছে ফোন কাটল। আবার এই মেয়েটা এখানে কি করছে? জমিলা, নিয়ে যা তোর বাচ্চাদের। ম্যাডাম, পুতুল বলল। কথাগুলো এত পরিষ্কারভাবে বেরোল যে কণা মাঝপথেই থেমে গেল। এটা চিৎকার ছিল না, এটা ছিল এক 7 বছরের বাচ্চার কণ্ঠস্বর যে এই মুহূর্তটির জন্য 87 বার মহড়া দিয়েছে। পুতুল সেন্ট্রাল টেবিলের কাছে গেল, ব্যাগটা টেবিলের ওপর রাখল। সেটি খুলল এবং রসিদগুলো বের করতে শুরু করল। একটির পর একটি অত্যন্ত মমতা আর সাবধানে প্রতিটি কাগজ সে কাচের টেবিলের ওপর রাখল, যেন কোনো বিচারকের সামনে প্রমাণ রাখছে। 6টি রসিদ, 3 মাস ধরে ব্রিজের নিচে প্লাস্টিক ব্যাগে আগলে রাখা 6টি কাগজ। আমার মা মিথ্যে বলে না, পুতুল দৃঢ় গলায় কণার চোখের দিকে তাকিয়ে বলল। আমার মা কোনোদিন মিথ্যে বলেনি, আমার মা কোনোদিন চুরি করেনি। এই যে প্রমাণ। কণা রসিদগুলোর দিকে তাকাল। তার মুখে বিভ্রান্তি, চেনা আর আতঙ্ক, এই 3টি ভাব পরপর খেলে গেল। বিভ্রান্তি, কারণ সে ভাবেনি 7 বছরের বাচ্চার কাছে কোনো ডকুমেন্ট থাকতে পারে। চেনা, কারণ প্রতিটি রসিদে সে নিজের হাতের লেখা দেখল। আর আতঙ্ক, কারণ সে বুঝতে পারল টেবিলের ওপর যা আছে তা এমন এক প্রমাণ যা তার কাছে থাকার কথা ছিল না। কণা রসিদগুলো কেড়ে নেওয়ার জন্য হাত বাড়াল, কিন্তু আরশাদ ক্ষিপ্র গতিতে সেগুলোর ওপর হাত রাখলেন। আরশাদ রসিদগুলো তুলে নিলেন এবং নিজের ফোন বের করে প্রতিটি রসিদের ছবি তুললেন। 6টি ছবি, যা সরাসরি ক্লাউডে সেভ হয়ে গেল, যা এখন আর ছেড়া যাবে না, অস্বীকারও করা যাবে না। 36,000। আরশাদ ফোন পকেটে রেখে কণার দিকে এমন শান্তভাবে তাকালেন যা যে কোনো চিৎকারের চেয়ে বেশি ধ্বংসাত্মক ছিল। 6 মাসের পেমেন্ট, প্রতিবার 6,000 করে, যা তুমি কেড়ে নিয়েছিলে। 36,000 টাকা, যা তুমি এমন এক মহিলার থেকে চুরি করলে যে 12,000 টাকা আয় করত, যার 3টে সন্তান আছে, যার স্বামী নেই, যার কোনো পরিবার নেই এবং যার কাছে এই চাকরি ছাড়া আর কিছুই নেই। সেই টাকা যা তুমি জুহুর রেস্তোরাঁয় তোমার রাতের খাবার, তোমার দামি ব্যাগ আর পার্লারের জন্য খরচ করেছ, যখন সে ব্রিজের নিচে একটা বাচ্চার সাথে কার্ডবোর্ডের বাক্সে ঘুমোচ্ছিল, কারণ তার কাছে কোনো কম্বল ছিল না। কণা কোনো উত্তর দিল না। তার হাত এখনও টেবিলের দিকে বাড়ানো ছিল, যেখানে এখন আর কোনো রসিদ নেই, এবং তার মুখ অর্ধেক খোলা ছিল। তার চোখ আরশাদ, পুতুল আর সিঁড়ির মাঝে ঘুরছিল, এমন এক পথ খুঁজছিল যার কোনো অস্তিত্ব নেই, কারণ পথ তখনই বন্ধ হয়ে যায় যখন সত্যের কাছে প্রমাণ থাকে। আর যখন সে তোমাকে জিজ্ঞাসা করল কেন, তুমি তাকে হুমকি দিলে। আরশাদ বলতে থাকলেন, তুমি তাকে বললে যে যদি সে কথা বলে তবে তুমি তাকে চাকরি থেকে বের করে দেবে, আর আমাকে বলবে যে সে চুরি করত। তুমি ভয়ের আড়ালে তার মুখ বন্ধ করে দিলে। তুমি তাকে চুপ থাকা আর রাস্তায় থাকার মাঝে, অথবা কথা বলা আর চাকরি হারানোর মাঝে বেছে নিতে বললে। আর সে চুপ ছিল। সেই 3 মাস সে চুপ ছিল। সে তখনও চুপ ছিল যখন তার বাচ্চারা কার্ডবোর্ডের ওপর ঘুমোতো আর ঠান্ডা রুটি খেত। সে তখনও চুপ ছিল যখন সে আমার রান্নাঘরে খিদে অজ্ঞান হয়ে যাচ্ছিল, অথচ আমার মেয়ের দুধের বোতল তৈরি করছিল। ঘর শান্ত ছিল, এমন এক নিস্তব্ধতা যা সত্য আসার পর চারপাশ ঘিরে ফেলে। পুতুল এখনও টেবিলের পাশে দাঁড়িয়েছিল। জমিলা ঘরের দরজায় এসে দাঁড়াল। তার কোলে ধ্রুব আর ইমন তার প্যান্ট ধরেছিল। তার চোখ লাল আর মুখ চোখের জলে ভেজা ছিল, কারণ সে রান্নাঘর থেকে সব শুনেছিল। পুতুলের প্রতিটি শব্দ, আরশাদির প্রতিটি সংখ্যা, কণার প্রতিটি নীরবতা, সব। কণা জমিলাকে দেখল। কণার মুখে যা ফুটে উঠল তা অনুশোচনা নয়, বরং এমন একজনের অস্বস্তি যে নিজেকে সেই মানুষের চোখে দেখছে যাকে সে আঘাত করেছে এবং যার সাথে সে চোখ মেলাতে পারছিল না। কাল আমার উকিল আসছে, আরশাদ বললেন। তুমি প্রতিটি টাকা ফেরত দেবে
এবং যেখানে সই করতে হবে সেখানে সই করবে। আজ রাতেই তুমি চলে যাচ্ছ। কণা কোনো উত্তর না দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে দুটো স্যুটকেস প্যাক করল, একটা ট্যাক্সি ডাকল, আর রোববার সকাল 11টায় মালবার হিলের সেই প্রাসাদ থেকে বেরিয়ে গেল। কেউ তাকে বিদায় জানাল না। 3টি বাচ্চা বুঝতে পারল না কেন তাদের মা স্যুটকেস নিয়ে চলে গেল। আরশাদ তাদের বললেন যে মা কয়েকদিনের জন্য বাইরে গেছেন। আরিয়ান জিজ্ঞাসা করল, জমিলা আর বাচ্চারা কি এখানেই থাকবে? আরশাদ বললেন হ্যাঁ। আরিয়ান ইমনের হাত ধরে ঘরের দিকে নিয়ে গেল আর বলল, এসো, আমি তোমাকে আমার গাড়িগুলো দেখাই। 4 বছরের বাচ্চার কাছে জিনিসগুলো খুব সহজ। সেই বিকেলে 6টি বাচ্চা একসাথে ঘরে বসেছিল। আরিয়ানরা ইমনকে তাদের খেলনা দেখাচ্ছিল, আর ইমন ঠিক সেই দৃষ্টিতে ওগুলোর দিকে তাকিয়েছিল যেভাবে সে গরম জলকে দেখেছিল। বিস্ময় আর নতুনত্বের এক দৃষ্টি। পুতুল মাইরাকে কোলে নিয়ে সোফায় বসে গল্প পড়ে শোনাচ্ছিল। ধ্রুব মেঝের ওপর হামাগুড়ি দিয়ে একটা বলের পেছনে ছুটছিল, যা রোহান বারবার গড়িয়ে দিচ্ছিল। ধ্রুবর সেই হাসি ঘরটাকে এমন এক পূর্ণতা দিচ্ছিল যা দামি আসবাব বা মার্বেল মেঝের সাধ্য নেই। 8 মাস পর ঘাটকোপারের এক শান্ত রাস্তায়, যেখানে জমিলা আগে থাকত, সেখানে একটি ছোট বাড়ি কেনা হলো, যার নীল দরজা আর জানলা এক উঠোনে খুলত, যেখানে তুলসী গাছ আর রোদে কাপড় শুকানোর জায়গা ছিল। কিন্তু সেটা জমিলা আর তার বাচ্চাদের কাছে যে কোনো প্রাসাদের চেয়ে বড় ছিল, কারণ সেটা তাদের নিজেদের ছিল। আরশাদ প্রথম 6 মাসের ভাড়া আর মেরামতের সব খরচ দিলেন, রং, প্লাম্বিং, নতুন চুলা, ওয়াটার হিটার, যাতে ইমনকে আর কোনোদিন ভাবতে না হয় যে গরম জল কেমন হয়। জমিলা বলল সে এটা নিতে পারবে না। আরশাদ বললেন, এটা উপহার নয়, বরং এক ঋণী মানুষের ঋণ, যে 3 বছর ধরে কোনো যাচাই ছাড়াই বেতনের কাগজে সই করেছে। পুতুল স্কুলে ভর্তি হল এবং অল্পদিনেই সে ক্লাসের সেরা ছাত্রী হয়ে উঠল। শিক্ষক আরশাদকে বললেন যে পুতুলের মধ্যে এমন এক শৃঙ্খলা আছে যা তিনি 30 বছরের শিক্ষকতায় দেখেননি। শুক্রবার পুতুল মালবার হিলের বাড়িতে যেত এবং সব বাচ্চারা মিলে ডাইনিং টেবিলে হোমওয়ার্ক করত। ইমনের কাছে এখন 24টি রঙিন পেন্সিলের সেট আছে। সেই পুরনো খাতাটা জমিলা এখনও ফেলেনি। সেটা ঘরের সেলফে রাখা ছিল। প্রথম পাতায় নীল মার্কার দিয়ে লেখা ছিল, মন দিয়ে পড়াশোনা করো আমার সোনা, একদিন আমাদের একটা আসল বাড়ি হবে। আর নিচে ইমনের হাতের লেখায় লেখা ছিল, যা এখন আর কাঁপছিল না, মা, আমাদের এখন একটা আসল বাড়ি আছে। ধ্রুব এখন কাঠের দোলনায় ঘুমাত। তাতে পরিষ্কার চাদর আর নরম বালিশ ছিল। কিন্তু প্রতি রাতে জমিলা তার উপর নিজের সেই পুরনো শালটা দিয়ে দিত, সেই জীর্ণ শাল যার এখন আর কাউকে ঢাকার প্রয়োজন নেই, কারণ এখন কম্বল আর ছাদ আছে। এটা অভ্যাস নয়, এটা ছিল স্মৃতি। 87 রাতের স্মৃতি, যেখানে ওই শালটাই একমাত্র জিনিস ছিল যা তার ছেলেকে ঠান্ডা থেকে বাঁচিয়েছিল। আরশাদ প্রতি সপ্তাহে নীল দরজার ওই বাড়িতে যেতেন। 6টি বাচ্চা উঠোনে এমনভাবে খেলত যেন তাদের মাঝে কোনো ভেদাভেদ নেই, কারণ বাচ্চাদের জন্য পার্থক্য বলে কিছু নেই। পার্থক্য বড়দের এক আবিষ্কার, যা বাচ্চারা এখনও শিখেনি। প্রাসাদের দোতলার অফিসে সেই ড্রয়ারে আরশাদ এখন একটি জিনিস রাখতেন যা কোনো হিসেবের মধ্যে পড়ে না। সেটা হলো সেই কুঁচকে যাওয়া কার্ডবোর্ডের বাক্সটা, যাতে ধ্রুব 87 রাত ব্রিজের নিচে ঘুমিয়েছিল। আরশাদ ওটা ওখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলেন। তিনি ওটা পরিষ্কার করে রেখেছিলেন এবং ভেতরে একটা ছবি লাগিয়েছিলেন। 6টি বাচ্চা উঠোনে বসে হাসছে। ছবির নিচে আরশাদ নিজের হাতে লিখেছিলেন, যা আমি দেখিনি তা যেন কোনোদিন ভুলে না যাই।